আসসালামু আলাইকুম। আজ পহেলা সেপ্টেম্বর 2025 সোমবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। সাদিক কায়েমকে নিয়ে বামপন্থী মেঘ মল্লারের চাঞ্চল্যকর তথ্য। সেনাপ্রধান কি করতে যাচ্ছেন, জবাব দিলেন আসিফ নজরুল। শেখ হাসিনার বাড়ির পাশেই আওয়ামী গবেষণা কেন্দ্র। এবার বিস্তারিত। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একাংশের সভাপতি এবং ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মল্লার বসু তার ফেসবুক স্ট্যাটাসে শিবিরের ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিজয়ের আভাস দিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, একটা লোককে ডাকসুর ভিপি বানানোর জন্যই ডাকসু আয়োজন করা হইতেছে। এক সেশনে 2 বার এমফিলে ভর্তি নেওয়া হইতেছে। সেই লোক আবার ক্যামেরায় আইসা বলতেছে ডাকসুর কাজ নেতা প্রডিউস করা না। মেঘ মল্লার বসু আরও লেখেন, গত পরশু শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধ বিষয়ে চরম অবমাননাকর বক্তব্য দিলেন। চাকমা ও পিকিংপন্থী কমিউনিস্টদের অবদানকে খারিজ করলেন। গোটা আন্দোলনকে সেই দিকে কিভাবে নেওয়া যায় সেইটা যখন আমি সবার সাথে কথা বলে ম্যানেজ করতেছি, তখন জানতে পারলাম এক অ্যাটেনশন সিকার হুদাই এস.এম. ফরহাদের বিরুদ্ধে করছে রিট। গোটা আইনি কাঠামো জামাতের হাতে। এই রিট জীবনেও কোনো রেজাল্ট আনবে না। যদি কোনো দৈবচক্রে আনেও সেটারে অনায়াসে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা যাবে। এটাই মুজিববাদী বামদের একমাত্র কন্ট্রিবিউশন গত 1 বছরে। যখনই আমরা তিলে তিলে সর্বোচ্চ স্ট্র্যাটেজিক্যাল হয়ে একটা বৃহত্তর শিবির বিরোধী মেরুকরণ তৈরি করব, ঠিক তখনই অ্যাটেনশন গ্রাব করার জন্য তাদের উদ্ভট ও উৎকট কিছু একটা করতেই হবে। কালকে এস.এম. ফরহাদের ভোট বাড়া ছাড়া কমে নাই। অবশ্য লাভ মুজিববাদী বামদেরও হয়েছে। লেফট লিবারালদের সংযুক্ত প্যানেল বাদেও যে বামদের আরেকটা প্যানেল আছে, এটা ক্যাম্পাসের লোকজন জানতে পারছে। শিবির বিরোধিতা এদের কাছে একটা গিমিক। ক্যাম্পাসটায় কেমনে প্রতিক্রিয়াকে রোখা হবে এটা এদের চিন্তায়ও থাকে না। এই একই রিড করার কথা আমারে অন্তত 3টা আলাদা আলাদা রাজনৈতিক পক্ষ করতে বলছে। আমি প্রত্যেককে নিরস্ত করছি, কিন্তু তালেবরদের সাথে কে পারবে? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে নির্বাচন হতে কোনো বাধা থাকল না। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট। সোমবার ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক জিএস পদে এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট শুনানির পর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এস.এম. ফরহাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রার্থী হয়েছেন। তিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। এর আগে এবারের ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত অপরাজেয় 71, অদম্য 24 প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম রিটটি দায়ের করেন। এবারের ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা গত 26 আগস্ট প্রকাশ করা হয়েছে। তালিকায় এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে করা রিটে তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ করা হয়েছে। শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনাল। ঠিক একই কারণে ফরহাদের প্রার্থিতা বাতিল হতে পারে, এই যুক্তিটাই রিটকারী আইনজীবী আদালতে তুলে ধরেছেন। আসন্ন নির্বাচনে এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল করে তাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, এ বিষয়েও রুল চাওয়া হয়েছে। রুল হলে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকার অংশটুকুর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। এদিন আদালতে শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী আদালতে বলেন, 2020 সাল থেকে এস.এম. ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত। 2020 সাল থেকে তিনি শিবিরের কোন কোন পদে ছিলেন সেগুলো তিনি তুলে ধরেন। তিনি দেখানোর চেষ্টা করেন এস.এম. ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এর পাল্টা জবাব দিয়েছেন রিটকারীর আইনজীবী। তিনি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পড়ে শোনান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাদের আত্মপ্রকাশ ঘটল। তিনি বলতে চেয়েছেন, ছাবি ছাত্র শিবিরের কমিটি 5 আগস্টের আগে প্রকাশিত হয়নি। গুপ্ত রাজনীতির কারণেই এমনটা ঘটেছে। পুরো বিষয়টি যে একটি অমীমাংসিত বিষয় সেটি সবাই স্বীকার করেছেন। শুনানির পর আদালত রিটকারীকে বলেছেন, তার যদি কোনো ক্ষোভ বা আপত্তি থাকে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে লিখিত আবেদন করতে পারেন। আবেদনটি সেখানে নিষ্পত্তি হবে।
তারপরেও তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে তিনি হাইকোর্টে নতুন করে আবেদন করতে পারেন। ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 30 অক্টোবর। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এদিকে 21 আগস্ট সরকারি সফরে চীনে যান সেনাবাহিনী প্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পিপলস লিবারেশন আর্মি PLA, স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইস সহ চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তিতে ISPR এর পক্ষ থেকে বলা হয়, সেনাবাহিনী প্রধান 22 আগস্ট চীনের PLA সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি PLA এর স্থলবাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল চেন হুইর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা বিষয়ে আলোচনা করেন। এছাড়া বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়। অন্যদিকে রোববার দেশের প্রধান 3টি দল BNP, জামাত ও NCPর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আর্মি চিফ প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি 2-1টা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানা গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই। সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আর্মি চিফ আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করেন, রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু আছে। অনেকে ভাবছে কেয়ারটেকার সরকার হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই। তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেয়া হয়েছে। ওনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভেদ রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে গত 1 বছরে মাঝে মধ্যে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে অবনতি ঘটে। সেটা যতই দুঃখজনক হোক বা হতাশাজনক হোক, এটা অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, ইনশাআল্লাহ আবার ভালো হবে। গত বছরের 5 আগস্ট আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সেখানে তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানা রকম তথ্য চাউর হয়। তবে সম্প্রতি একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে বসবাস করছেন শেখ হাসিনা। জানা গেছে, আওয়ামী লীগের গুজব তৈরির কারখানা হিসেবে খ্যাত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন CRI এর কার্যালয়ও এই লুটিয়েন্স বাংলো জোনের কাছেই একটি দোতলা ভবনে। আওয়ামী লীগ 2009 সালের শুরুতে সরকার গঠনের পর 2010 সালে CRI এর কার্যক্রম শুরু হয়।
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল প্রতিষ্ঠানটির ঠিকানা, কিন্তু তারা কার্যক্রম চালাতো মূলত গোপন জায়গা থেকে। জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে ভারত থেকে পরিচালিত প্রতিষ্ঠানটির প্রধান ৩টি লক্ষ্য রয়েছে। প্রথমত, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। দ্বিতীয়ত, যে কোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা। এবং তৃতীয়ত, বিএনপি, জামাত ও এনসিপির বিরুদ্ধে জনমত তৈরিসহ গণ অভ্যুত্থানের সব পক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি করা। জানা গেছে, গত ৩ মাস থেকে ফের সক্রিয় সিআরআই। এর আগে দীর্ঘদিন এর মূল দায়িত্বে ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ শেখ পরিবারের একাধিক সদস্য প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির দায়িত্ব এখন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। আইনগতভাবে জয়ের পক্ষে এখন অফিসিয়ালি সিআরআইয়ের দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পুতুলকে প্রতিষ্ঠানটির নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুতুল নিয়মিত এই কার্যালয়ে অফিস করছেন। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের গবেষণা, তথ্য কার্যক্রম পরিচালনা, নীতি নির্ধারণ, প্রচার প্রচারণার কাজের কথা বলা হলেও আদতে সিআরআই এখন ভিন্ন কাজ করছে। হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টদের সংগঠিত করে কাজে লাগানোর প্রজেক্ট হাতে নিয়েছে। সিআরআইয়ের দিল্লির এই কার্যালয় থেকেই কালচারাল ফ্যাসিস্টদের নানা কৌশলে কাজে লাগাতে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। এর উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা, জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা, সারা দেশে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্গনে বড় ধরনের সংঘাত সহিংসতা সৃষ্টি করে দেশকে চরম অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। এ পরিকল্পনা বাস্তবায়ন করে আওয়ামী লীগের সব শক্তিকে ধীরে ধীরে প্রকাশ্যে নিয়ে আসা, পরে ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। রোববার বিকেল ৫টার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। জানা গেছে, নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি। সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তাকে ডেকে জানানো হয় সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেয়া যাচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন ২ ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম। বিএফআইইউ প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের। তবে হাবিবুর রহমান ও নুরুন নাহার এখনও ডেপুটি গভর্নর পদে বহাল রয়েছেন। এবার খুব জরুরি ১ মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে যদি দুটো বিষয় রাখা হয়, টাকা এবং বুদ্ধি, আপনি কোনটা নেবেন? অনেকেই হয়তো টাকা নিয়ে নেবেন, বুদ্ধিকে নেবেন না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই টাকা না নিয়ে বুদ্ধি নেবেন। এই পৃথিবীতে যারা টাকা বানিয়েছেন, বড় হয়েছেন, প্রত্যেকেই কিন্তু বুদ্ধির জোরে হয়েছেন। আবার আপনি টাকা নিলেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নেই, তাহলে মুহূর্তেই সেই টাকা খরচ হয়ে যাবে, আপনি শূন্য হয়ে যাবেন। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বুদ্ধি। আমি আরেকটু বাড়িয়ে যদি বলি, প্রজ্ঞা। আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা চান, আপনি কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে বুদ্ধি চান, কৌশল জানতে চান, এটাই হবে জীবনের বড় অর্জন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে গোপন খনন চালিয়ে ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করেছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন। তারা বলছে, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে শহরকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে এবং ইসলামী নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রশাসন।
রোববার এক বিবৃতিতে জেরুজালেম কর্তৃপক্ষ জানিয়েছে, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আল আকসার নিচে বেআইনি খনন কাজ চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উমাইয়া যুগের ইসলামী প্রত্ন নিদর্শন ধ্বংস করছে। এগুলো মুসলমানদের এই স্থানের ন্যায্য মালিকানার জীবন্ত প্রমাণ ও সুস্পষ্ট দলিল। তাদের দাবি, আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে এবং কথিত টেম্পল মাউন্ট বর্ণনাকে জোরালো করার জন্য ইসরায়েল এসব ইসলামী নিদর্শন ধ্বংস করছে। কর্তৃপক্ষ সতর্ক করে আরও জানিয়েছে, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে গোপনে এই খনন কাজ করা হচ্ছে। এতে মসজিদটির ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার উপর গুরুতর ঝুঁকি তৈরি হচ্ছে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, এসব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদীকরণের পরিকল্পনায় নতুন বাস্তবতা চাপিয়ে দিতে চাইছে। কর্তৃপক্ষ, আন্তর্জাতিক মহল, জাতিসংঘ ও তার সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এসব লঙ্ঘন বন্ধ করা এবং দখলদার ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানায়। যদিও ফিলিস্তিনিরা সুনির্দিষ্ট খননের স্থলের উল্লেখ করেননি, তবে ইসরায়েল বহু বছর ধরেই আল আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ছে। ফিলিস্তিনিদের মতে এর সবই পূর্ব জেরুজালেমকে ইহুদীকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক আইন অনুসারে আল আকসা মসজিদের তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাওমেন্ট কাউন্সিলের। 2013 সালের মার্চে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক চুক্তি সই করেন। এতে জেরুজালেম সহ ফিলিস্তিনের সব পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণ ও প্রতিরক্ষার দায়িত্ব জর্ডানকে অর্পণ করা হয়। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা একে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে। ইহুদিদের দাবি, এখানেই তাদের প্রাচীন দুটি মন্দির ছিল। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরে 1980 সালে তারা পুরো শহরটি সংযুক্ত করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।